বেলুড় মঠ এক ধর্মীয় স্থান। গঙ্গা পার হয়ে সেই বেলুড় মঠে যাওয়া, সারাদিন আনন্দ করা আর বেলুড় মঠের যে ঐতিহ্য সেটা অনুভব করা, তার আধ্যাত্মিকতা মনে প্রাণে বিশ্বাস করে তার মধ্যে বিলীন হয়ে যাওয়া এক অসাধারণ অনুভূতির প্রকাশ ঘটেছে। নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে। এই বেলুড় মঠের যাত্রার যে ভিডিও ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া এখানে নিয়ে এসেছি, তা আপনারা দেখতে থাকুন। এই সুপ্রভাত, আজ 30শে ডিসেম্বর 2025। তো আমরা কলেজের স্টুডেন্টদের নিয়ে আমরা যাব সবাই বেলুড় মঠ। তো রিলায়েন্স ট্রেন্ডসের কাছে আমরা এসে দাঁড়িয়েছি, এখানে আপাতত মিট করছি। সবাই একসঙ্গে হলে আমরা এখান থেকে মেট্রো ধরে আমরা কিন্তু বেরিয়ে যাব। তো আমরা টিকিট কেটে মেট্রো স্টেশনে এলাম। এখান থেকে মেট্রো ট্রেন ধরে আমরা যাব দক্ষিণেশ্বর। তো আমাদের স্টুডেন্টরা সবাই এই এক জায়গাতেই আছি। আমরা এখান থেকে আমরা মেট্রোতে চড়ে বসেছি। এই যে আমাদের স্টুডেন্টরা সব সামনেই আছে। আমরা সবাই বসে আছি মেট্রোতে এখন। মেট্রোতে আছি। মেট্রো থেকে নেমে আমরা স্কাই ওয়াক ধরে হেঁটে চলেছি, কারণ আমরা হেঁটে আমাদের যেতে হবে ফেরিঘাট। তো সেই ফেরিঘাটের দিকে আমরা এখন চলেছি। আমরা চলেছি ছাত্রছাত্রীদের আগে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। ওরা তো খুব আনন্দে হাসতে হাসতে যাচ্ছে, কারণ একটা দারুণ এনজয়িং দিন আজকে। তো ওরা সবাই খুব মজা করতে করতে আমরা চলেছি। স্কাইওয়াকের মাঝখান দিয়ে কিন্তু দুপাশ দিয়ে যাওয়ার মাঝ দিয়ে কিন্তু প্রচুর দোকান, আর এখানে সমস্ত প্রচুর জিনিসপত্র দেখতেই পাচ্ছেন। অনেকগুলো দোকান এখনও বন্ধ আছে। তো সেই দোকান আর দেওয়া আছে, সেখান থেকে কিন্তু অনেকেই কিন্তু পুজোর জিনিসপত্র কিনছে, কেনার যারা পুজো দেবে। তো আমরা এখান দিয়ে চলেছি। আমরা স্কাইওয়াক থেকে নিচে নেমেছি। এইবার এই দক্ষিণেশ্বরের প্রথমে কিন্তু দক্ষিণেশ্বর গেট দেখলাম, কিন্তু আমরা তো যাব না। তো এবার পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা সোজা ফেরিঘাটের দিকে চলেছি, কারণ ওখানে আমরা ফেরি পার হয়ে নদী পার হবো। এই যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী ফেরিঘাট, এখানে আমরা যাচ্ছি। এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। 11 টাকা করে টিকিট নিয়েছে। আমাদের টিকিট কাটতে গেছে অনয়, তো সেই টিকিট কেটে নিয়ে আসছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এই চারিপাশটা দেখুন, প্রচুর দোকানপত্র বিক্রি হচ্ছে, নানান ধরনের খাদ্য খাবার সব কিছুই। আর আমাদের স্টুডেন্টরাও খুব মজা করে দাঁড়িয়ে আছে, তারা আনন্দ করছে, খুব ভীষণ মজা পাচ্ছে ওরা। যে এই একসঙ্গে যাওয়ার আনন্দটা একটা আলাদা জিনিস। তো আমরা দক্ষিণেশ্বর মা ভবতারিণী ফেরিঘাটের এখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন যে টিকিট কেটে ভেতরে ঢুকে এখন ওই যাচ্ছি ঘাটের দিকে, অর্থাৎ ওখানে ভেসেল আছে। পাশেই দেখুন নিবেদিতা সেতু, কি সুন্দর। তো আমরা এই চলেছি ফেরি দিকে, ভেসেলের দিকে যাচ্ছি, এগিয়ে চলেছি। তো আশপাশটাও দেখুন, পাশে যে নিবেদিতা সেতু এবং তার ওপাশেই কিন্তু আছে বিবেকানন্দ সেতু।
আর নিবেদিতা সেতু, এটা আমরা সবাই এখন চলেছি সেই ভেসেলের দিকে, যেখানে ভেসেলে উঠে আমরা পার হব, গঙ্গা পার হব। আমরা ভেসেলের দিকে যাচ্ছি বেলুড় মঠে যাওয়ার জন্য। ভেসেলে উঠবো, তো আমরা এখন চলেছি ভেসেলের দিকে। আমরা ভেসেলে চড়ে গেছি, তো প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, সকলেই চলেছে। আর এত ভিড়, বসার জায়গা তো পাইনি, তো বেশ ঠিক আছে, দাঁড়িয়েই যাচ্ছে চারিদিকটা দেখতে দেখতে। তো দেখতে থাকুন গঙ্গার তীর, সমস্ত কিছু কি অসাধারণ একটা সুন্দর যে দৃশ্য গঙ্গার। কিন্তু এখনও কিন্তু প্রচণ্ড কুয়াশা, ফলে সব কিছু স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে না। আর একটা কথা বলে দিই, আমাদের স্টুডেন্টদের জন্য এবং আমাদের জন্যও অনয় এবং প্রকাশ ওরা মিলে কিন্তু টিফিন কিনে নিয়েছে, কেক, পাকা কলা আর চিড়ে ভাজা। তো এই আমরা ভেসেলে উঠেই ওগুলো আমরা সব স্টুডেন্টদের মধ্যে বিতরণ করে দিই। তো সেগুলো আমরা ওই যেতে যেতে এগুলো খাওয়া দাওয়া করে নিই। আর আমাদের তো দুপুরে আমরা প্রসাদ পাবো বেলুড় মঠে, তার জন্য ওখানে গিয়ে আমাদের এই করতে হবে, কুপন কাটতে হবে। তো এখন গঙ্গার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলেছি, কুয়াশা ঢাকা গঙ্গা বক্ষে ভাসতে ভাসতে আমরা ভেসে চলেছি ভেসেলে। আর সঙ্গে ঠান্ডা হাওয়া, তো সেই ঠান্ডা হাওয়া সঙ্গী করেও আমরা সেই চলেছি। দেখছেন প্রচুর লোক, সবাই ব্যস্ত, আর সবাই ছবি টবি তুলছে। ব্যস্ত বলতে কি, সবাই ছবি তুলছে। দূরে কুয়াশা আচ্ছন্ন সেই গঙ্গা, আর পাশ দিয়ে দেখুন নিবেদিতা সেতু আর বিবেকানন্দ সেতু, কত সুন্দর। আর নদী তীরবর্তী যে শোভা, তা অতুলনীয়। যে শহর, নদী তীরবর্তী শহর, মন্দির, বড় বড় বাড়ি, অট্টালিকা, সব দেখতে দেখতেই আমরা চলেছি তীরের দিকে। তো সেই যাত্রা কিন্তু, এই যাত্রা কিন্তু আমাদের ভীষণ একটা আনন্দময় যাত্রা। প্রচণ্ড ঠান্ডা, রোদ্দুর নেই একটুও, এই কুয়াশায় ঘেরা, তবুও তার মধ্যে আমরা এনজয় করছি ভীষণভাবে। একটা দারুণ দিন আমরা যেন উপভোগ করতে করতেই চলেছি। সেটাও বন্ধুরা তোমরা দেখতে থাকো। ভেসেল থেকে নেমে এবার আমরা চলেছি সামনের রাস্তায়, অর্থাৎ আমরা বেলুড় মঠের দিকে এখন চলেছি। এই রাস্তা ধরে গেলেই, কিছু দূর গেলেই আমরা বেলুড় মঠের দেখা পাবো। তো সেদিকে আমরা চলেছি সবাই মিলে। তো আমাদের সাথে বন্ধুরা তোমরাও যাচ্ছি এবার। হ্যাঁ, চলে এসেছি বেলুড় মঠ। ভেসেল থেকে নেমে আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে এগোচ্ছি। সামনে ইয়াদুল আর আমাদের সবাই সামনে। সোনালি, হাই করো। মনীষা, আচ্ছা ভুলে গেছি, মনীষা, ওই যে। আর আমরা তো এখন যাচ্ছি বেলুড় মঠের দিকেই যাচ্ছি। রাস্তার ধারে এখানে দেয়ালের গাত্রে দেখুন একটা বোর্ড, এবং সেখানে বিভিন্ন মনীষীদের কথা, তাদের জন্ম সাল, তারিখ ইত্যাদি দিয়ে দেওয়া আছে। তো এই রাস্তাটা দেখুন, আমরা তো চলেছি মঠের দিকে। আর এই যে বসার জায়গা, এই বসার জায়গাটাও এখানে কিন্তু বিভিন্ন এই যে মনীষীদের কথাই এখানেও দেওয়া আছে, লেখা আছে। তো
দেখতে থাকুন। এই যে গেট দিয়ে ঢুকছি আমরা, বেলুড় মঠের ভেতরের দিকে ঢুকছি এখন। বাবা কোথায়? তো ঢুকে গেছি আমরা, ভেতরে ঢুকে গেছি। বেলুড় মঠের ভিতরটা দেখুন। হ্যাঁ দেখো, হ্যাঁ বলো 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 বলো। হ্যাঁ কিভাবে এলে বলো? লঞ্চে করে ভেসেলে। এই যে সবাই সবাই জমা হতে গেছে। হ্যাঁ কি বলো 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 বলো, শুনতে পাইনি। মুখ্যমন্ত্রী চলে গেল, হাই হ্যালো করলাম। তুমি কি করলে এখানে? মৈত্রীর কাছে শুনলাম এখানে একটু আগে গুজরাটের মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং তিনি চলে গেছেন, তো আমাদের সাথে দেখা হলো না। তো যাই হোক, এবার বেলুড় মঠ সম্পর্কে একটু জানা যাক। বেলুড় মঠ হলো শ্রীরামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতা সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মন্দিরটি হিন্দু, ইসলামী, বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন। 40 একর জমির উপর অবস্থিত মূল মঠ প্রাঙ্গণে রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের দেহাবশেষের উপর অবস্থিত মন্দির ও রামকৃষ্ণ মিশনের সদর কার্যালয় অবস্থিত। এছাড়াও স্বামী ব্রহ্মানন্দ মন্দির ও রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসকে তুলে ধরার লক্ষ্যে একটি সংগ্রহশালাও এখানে স্থাপিত হয়েছে। বেলুড় মঠ সন্নিহিত একটি প্রাঙ্গণে গড়ে উঠেছে রামকৃষ্ণ মিশন অনুমোদিত বিভিন্ন শিক্ষাকেন্দ্র। স্বামী বিবেকানন্দের পূর্ব পরিকল্পনা অনুসারে মন্দিরের নকশা নির্মাণ করেছিলেন রামকৃষ্ণ পরমহংসের অপর সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। টাকা ওইদিকে। এই যে আমাদের সবার নাম বলো। আমার নাম স্বস্তিকা। আমার নাম পর্ণা। কোন সেমে পড়ো? ফার্স্ট সেম। ফার্স্ট সেম। এই যে আমাদের ফার্স্ট সেমের স্টুডেন্ট স্বস্তিকা। স্বস্তিকা, হ্যাঁ এই তো। তোমার? শুভম। কোন সেম তোমার? ফার্স্ট সেম। আচ্ছা দেখো সবাই আমাদের স্টুডেন্টদের দেখো খুব ভালো। আমরা মানে সবাইকে নিয়ে আনন্দ করতে এসেছি আজকে একটু বেলুড় মঠ। তো আশপাশটা একটু দেখি আমরা। বার আসি কাহিনীতে। বেলুড় মঠ ভারতের একটি প্রধান পর্যটন আকর্ষণ এবং ভক্তদের নিকট একটি পবিত্র তীর্থ। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই তীর্থস্থান। সামনে দেখছেন বিবেকানন্দ ভবন। বিবেকানন্দ দেহ এখানেই দাহ করা হয়েছিল এবং তারই উপরে এই ভবনটি নির্মিত হয়েছে। তো এই ভবনটা একটু ঘুরে ঘুরে আমরা দেখি। তো দেখুন এখানে চারিদিকটা এই ঘুরে ঘুরে দেখছি। আর এই যে দেখছেন বেলগাছ পাশেই আছে। এখানে বিবেকানন্দ সবসময় বসতেন এবং তিনি ধ্যানও করতেন। এই যে বেলগাছ, আর এই যে বিবেকানন্দের মূর্তি দেখুন, এই বিবেকানন্দ ভবনের ওপরে আছে মূর্তি। তার পিছন দিকটাও একটু ঘুরে দেখলাম। তো দেখুন পিছনের দিকটাও, এই বিবেকানন্দ ভবনের পিছনের দিকটাও দেখুন। চারিপাশটা গঙ্গার তীরে হুগলির এটা এই অবস্থিত দেখুন। এই যে বেলুড় মঠের
যে এই যে বেলগাছের হিস্ট্রিটা এখানে লেখা আছে, অর্থাৎ এরই নিচেই তিনি স্বামী বিবেকানন্দ ধ্যানে বসতেন বা এখানে সময় কাটাতেন তিনি বেশিরভাগ সময়। সেই বেলগাছটা এখানে দেওয়া আছে, আর তার ইতিহাসও এখানে লেখাই আছে। তো আমরা আরও একটু ইতিহাসে যাই, যে এই বেলুড় মঠ সম্পর্কে। বেলুড় মঠ বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণ, শ্রমিক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তো এবার দেখুন আমরা এসেছি এখানে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিভিন্ন সমাধিপীঠ, অর্থাৎ বিভিন্ন এই যে সাধু, এখানকার বেলুড় মঠের যারা সাধু সন্ন্যাসী তাদের সমাধি স্থল এখানে আমরা চলে এসেছি। এখানে তাদের সমাধিস্থলটা এইভাবে ঘিরে রাখা হয়েছে সুন্দরভাবে, ফুল সাজিয়ে গুছিয়ে সাজানো গোছানো ফুল গাছ এখানে দেখতে পাচ্ছেন। এই সাধু সমাধিপীঠ, সাধু মহান্তদের সমাধিস্থল এই জায়গাটা। তো কত সুন্দর একটা জায়গা, তো দেখুন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবী, স্বামী বিবেকানন্দের জন্ম ও প্রয়াণ তিথি এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও বড়দিন উৎসব উদযাপন করা হয় এই কেন্দ্রে। দুর্গাপুজো, বিশেষত মহাষ্টমীর কুমারী পুজো দেখতে এখানে প্রতি বছর কিন্তু প্রচুর জনসমাগম হয়ে থাকে। তো দেখুন এখানে দেখছেন সারি সারি দেবদারু গাছ, আর এই গাছের পাশে দেখুন বোর্ড লাগানো, আর তাতে লেখা 1918 সালে মার্চ মাসে যখন স্বামী বিবেকানন্দ বেলুড় মঠের জন্য এই জমি কেনেন, তখন থেকেই এই গাছ এখানে ছিল এবং সেই থেকে এখনও কিন্তু এই গাছগুলো এখনও আছে। তো এই পবিত্র গাছগুলি কিন্তু স্বামী বিবেকানন্দের ছোঁয়া পেয়েছে, সেই মহান পুরুষের স্পর্শনে তার এখনও বিরাজমান। বলো কেমন হলো? এই তো ভালো হচ্ছে। আমরা এডুকেশনাল ট্যুরে এসেছি কলেজ থেকে স্টুডেন্টদের নিয়ে। তো বেলুড় মঠ ঘুরে দেখছি, এখন আমরা যাব মিউজিয়াম। তো বন্ধুরা মিউজিয়ামে এখানে তো ফটো তোলা মানে নিষিদ্ধ, খুব চাপে তুলতে হচ্ছে। তো আমরা তো বেলুড় মঠে আছি, আমাদের কুপনও কাটা হয়ে গেছে। দুপুরে আমরা এখানেই ভোগ প্রসাদ খাবো। আমরা মিউজিয়ামের দিকে চলেছি। এই মিউজিয়ামে যেখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব বা সারদা দেবী এবং তার অন্যান্য সমস্ত শিষ্যের ব্যবহৃত জিনিসপত্র সবই রাখা আছে, তো সেদিকে যাচ্ছি। তো এবার এই মন্দিরের স্থাপত্য সম্পর্কে একটু জেনে নিই। বলছে আধুনিক ধর্মস্থান বেলুড় মঠ মন্দির, মসজিদ ও গির্জার স্থাপত্যের বিভিন্ন বৈশিষ্ট্যের মিশ্রণে নির্মিত। রামকৃষ্ণ ভাবান্দোলনের বিশ্বাস অনুসারে বিশ্ব ধর্মের আদর্শকে তুলে ধরার জন্য একাধিক ধর্মের স্থাপত্য ও প্রতীক তত্ত্ব থেকে মন্দিরের এই স্থাপত্য বৈশিষ্ট্য সংকলিত হয়েছে। ধর্মের রূপতাত্ত্বিক দিকটিরও একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এই মন্দির। মন্দিরের মূল প্রবেশপথটি বৌদ্ধ আদর্শে নির্মিত। মূল প্রবেশপথের উপরের অংশটি উচ্চ স্তম্ভযুক্ত দক্ষিণ ভারতীয় মন্দিরের আদর্শে নির্মিত। মন্দিরের ভিতরের জানালা ও অলিন্দ উত্তর ভারতের রাজপুত ও মুঘল স্থাপত্যের আদর্শের তৈরি। কেন্দ্রীয় গম্বুজটি ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের নিদর্শন। আবার ভিতরের মেঝেটি কতটা খ্রিস্টান ক্রসের আকারে বিন্যস্ত। তো চলুন দেখতে দেখতে যাই। আর দেখুন আর দুপাশে, পথের দুপাশে সুন্দরভাবে ফুলের টব দিয়ে সাজানো যে সিজন ফ্লাওয়ারগুলো, এখন ঋতুকালীন ফুলে সজ্জিত একটা অসাধারণ স্বর্গীয় পরিবেশ এই রামকৃষ্ণ মঠ মিশন। আর সেই স্বর্গীয় পরিবেশে তো সত্যি মনোমুগ্ধকর। আমাদের তো যা হোক ভীষণ ভালো লাগছে এই পরিবেশটা, আর অপূর্ব একটা সুন্দর জায়গা। আমাদের কলেজের ছেলে মেয়েদেরও ভীষণ ভালো লাগছে। তো চলুন দেখি, আমরা এরপরে দেখবো, আমরা মিউজিয়ামটা দেখব। আর সেই মিউজিয়ামে দেখেই আমরা চলেছি। অবশ্য মিউজিয়ামের ভেতরে গিয়ে কিন্তু ছবি তোলার নিষেধ আছে, তো বাইরের থেকেই আমরা যতটা আমরা
দেখাতে পারবো। তো এই গেট পার হয়ে আমরা যেতে হবে আমাদের মিউজিয়ামের দিকে। তো চলুন, আমরা এসে গেছি মিউজিয়ামের কাছে, দেখতেই পাচ্ছেন মিউজিয়াম সামনেই। আর এই গাছের নিচে এইদিকে আমরা জুতো খুলে আমরা ভেতরে ঢুকবো। ভেতরে পুরো সিসিটিভি করা আছে এবং ওখানে পুরো বন্ধ, ক্যামেরা বা ফোন নিষিদ্ধ। তো এখান থেকে যতটুকু দেখাচ্ছি বাইরেটা, ভেতরটা তো দেখাতে পারবো না। তো দেখুন এখানে জুতো টুতো খুলে নিয়েছি আমরা। জুতো খুলে এবার আমরা ভেতরে ঢুকবো। চল আমরা সেই রামকৃষ্ণ সংগ্রহশালা ঘুরে দেখে এলাম। তো ভেতরেতে ছবি পুরোপুরি নিষিদ্ধ, বাইরেও নিষিদ্ধ ছবি তোলা। তো এবার আমরা প্রসাদ গ্রহণের জন্য আমরা এখন যাচ্ছি। তো আমরা যাচ্ছি প্রসাদ গ্রহণের জন্য। আচ্ছা, এখানে দেয়ালগাত্রে রামকৃষ্ণ দেবের এবং মা শারদাকে নিয়ে নানান চিত্রাবলী এখানে দেওয়া আছে। দেখতে পাচ্ছেন তার জীবনের নানা ঘটনাবলী বা এখানে চিত্রায়িত করা হয়েছে এই দেয়ালগাত্রে। তো আমরা তো যাচ্ছি এখন প্রসাদ পাওয়ার জন্য, সেদিকে আমরা এখন চলেছি। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, বিশাল লাইন। আমরা খাবার জায়গায় যাচ্ছি এখন। প্রসাদ পাওয়ার সময় তো সবাই লাইনেই দাঁড়িয়ে আছি। আর সেই লাইনটা বিশাল লম্বাও আছে বেশ। আর আমরা এখানে জেনেছিলাম যে 1500 টাকা ঠাকুরের এখানে ডোনেশন দিয়ে আমরা যে যতজনই আসি আমরা প্রসাদ পাবো। তো আমরা আগের দিনে এটা আমাদের কলেজের অনয় এবং প্রকাশ এটা জেনে গেছে। আমাদের বিপ্লব বাবু এসে গেছেন। বিপ্লব বাবু পরে ঢুকেছেন একটু উনি, কারণ উনি আমাদের সাথে না আসেননি, একটু পরে এসেছেন। তো বলছে যে 11:30টার দিকে ও এসেছে, তো তখন ঢুকতে দিচ্ছিল না। আচ্ছা, সামনে দেখুন এই যে প্যান্ডেলটা করার সামনেই কিন্তু আছে যে কল্পতরু উৎসব। তো সেই কল্পতরু উৎসবের জন্যই কিন্তু এই করা হয়েছে, ছাউনি করা হয়েছে। আচ্ছা, আমরা চলে এসেছি মা শারদা সদাব্রত ভবন। এখানেই আমাদের দুপুরে মায়ের প্রসাদ পাবো, এখানে ভোগ প্রসাদ পাবো এখানে আমরা। আর তো সবাই এখানে সিঙ্গেল লাইন করতে বলছে, এক এক করে ঢোকাবে। তো সেইভাবে আমরা লাইন করেই যাচ্ছি, এগোচ্ছি। আর ওই যে পাশে ওখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থাও আছে, হাত ধোয়া চলছে ওখানে। আর ওই যে পিছনটা ওখানে কিন্তু বাথরুমও আছে। তো সবাই যে যার মতো বাথরুম করে বা হাত ধুয়ে নিয়ে আমরা কিন্তু ভেতরে চলেছি প্রসাদ পাওয়ার জন্য এখানে। তো দেখুন আমরা তো ঢুকে গেছি, লাইন দিয়ে ঢুকছি। আর এটাই কিন্তু এটা কিন্তু রন্ধনশালার পাশ দিয়ে যাচ্ছি। এই যে এটা রন্ধনশালা। আর রন্ধনশালায় ওই যে বড় বড় সব হাঁড়ি কড়াই বা ডেকগুলো ওখানে রাখা হচ্ছে। এখানে রান্না হচ্ছে, হাজার হাজার মানুষের জন্য ভোগ রান্না হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ডেক এখানে রাখা আছে, এখানে রান্না হচ্ছে, এটাকে রন্ধনশালা বলা হচ্ছে। আচ্ছা, এটা খাবার জায়গা। তো দেখুন হাজার হাজার মানে বেঞ্চ, যে লম্বা লম্বাগুলো বা বসার জায়গা এবং স্টিলের, তার উপরে কিন্তু ওই যে থালা গ্লাস দেওয়াই আছে। তো সবাইকে লাইন করে এক একটা লাইনে ঢোকাচ্ছে সবাইকে, দেখুন।
খিচুড়ি পরিবেশন হচ্ছে। খাওয়া দাওয়া করে বার হলাম, আর এখানেই দেখুন এক সাইড দিয়ে ঢুকেছে, এক সাইড দিয়ে বেরিয়েছে। এখানে সব জল মুখ ধোয়ার জায়গা, আর বাইরে বেরোনো যাওয়ার রাস্তা এদিকটাতে। তো বাইরে যাওয়ার রাস্তা এটা। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই স্টুডেন্ট নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি বেলুড় মঠ থেকে, আমরা এখন চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতেও ছাড়বে না। তো দেখতে থাকুন। এরপর আমরা এখন বেলুড় মঠ দেখে এখন চলে এসেছি যদু মল্লিকের বাগান বাড়ি। এটি ঠিক দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই অবস্থিত এই যদু মল্লিকের বাগান বাড়ি। তো এটা আমরা দেখব, আর এখানেও কিন্তু ভোগ প্রসাদ পাওয়া যায়, 100 টাকা দিয়ে কুপন কাটতে হয়। তো এই যদু মল্লিকের বাগান বাড়ি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। যদু মল্লিকের বাগান বাড়ি বর্তমানে যেটি শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত, এটা দক্ষিণেশ্বরের কাছেই অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ও তার ভক্তদের পদধূলিতে ধন্য। বিশেষত এখানে তিনি যিশুর সাথে সাধনায় বিলীন হয়েছিলেন এবং ম্যাডোনা ও শিশু যিশুর ছবি দেখে তন্ময় হয়ে গেছিলেন, যা তার সর্বধর্ম সমন্বয়ী চেতনার পরিচায়ক, এবং বর্তমানে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত। ইতিহাস ও গুরুত্ব। রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্য। যদু মল্লিক ছিলেন শ্রীরামকৃষ্ণের একজন ভক্ত। তার আন্তরিক আমন্ত্রণে শ্রীরামকৃষ্ণ এই বাগানবাড়িতে আসতেন। যিশুর সঙ্গে সাধনা। কথিত আছে এই বাগানবাড়ির একটি কক্ষে শ্রীরামকৃষ্ণ 3 দিন ধরে যিশুর সঙ্গে সাধনায় মগ্ন ছিলেন, যেখানে তিনি যিশুর রূপে আবিষ্ট হয়ে যান এবং তার ঐশ্বরিক সত্তাকে উপলব্ধি করেন। ম্যাডোনা ও শিশু যিশুর ছবি। বাগানবাড়ির বৈঠকখানায় রাখা ম্যাডোনা ও শিশু যিশুর ছবি দেখে ঠাকুর সমাধিস্থ হয়েছিলেন, যা তার খ্রিস্ট ধর্মীয় দর্শনের প্রতি শ্রদ্ধার পরিচয় দেয়। স্বামী বিবেকানন্দের আবিষ্কার। স্বামী বিবেকানন্দ এই স্থানটিতে তার ঐশ্বরিক সত্তা আবিষ্কার করেছিলেন বলে জানা যায়। সিংহবাহিনী দর্শন। 1883 সালের 21শে জুলাই শ্রীরামকৃষ্ণ এখানে তার নিত্য সেবিতা দেবী সিংহবাহিনী দর্শন করে সমাধিস্থ হয়েছিলেন। এখানে লেখা আছে দেখুন। দক্ষিণেশ্বর মন্দিরের পাশে কলকাতার পাথরিঘাটার যদুনাথ মল্লিকের এই বাগানবাড়ি, এটি বর্তমানে শ্রীরামকৃষ্ণ মহামণ্ডল নামে খ্যাত। ঠাকুর প্রায় এখানে আসতেন। ঠাকুরের জন্য এই বাগানবাড়ির দরজা ছিল চির উন্মুক্ত। এই বাগানবাড়ি ঠাকুরের দুটি অলৌকিক ঘটনার জন্য পরিচিত। এই বাড়ির বৈঠকখানায় মেরি ও যিশুর একটি প্রতিকৃতি আছে, যেটি গভীরভাবে দেখতে একদিন ঠাকুরের মনে ওই ছবি থেকে এক পবিত্র জ্যোতি তার শরীরে প্রবেশ করেছে। এরপরই তিনি খ্রিস্টীয় সাধনা পদ্ধতি জানতে আগ্রহী হন। আরেকটি ঘটনা ছিল, একদিন ঠাকুর তার নরেনকে নিয়ে এই বাগানবাড়িতে আসেন ও তাকে স্পর্শ করেন, ফলে নরেনের বাহ্যজ্ঞান লুপ্ত হয়। ঠাকুর তখন তাকে অনেকগুলো প্রশ্ন করেন এবং নরেন এই অবস্থায় সেগুলির উত্তর দেন, যার শুনে ঠাকুর নিশ্চিত হন নরেনের আগামী জীবনের রূপরেখা সম্পর্কে। তো দেখছেন ঠাকুরের বর্তমানে এই যদু মল্লিকের বাগান বাড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে পরিচিত এবং ভক্তদের কাছে একটি পবিত্র তীর্থস্থান, যেখানে শ্রীরামকৃষ্ণের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো স্মরণ করা হয়। মূলত যদু মল্লিকের বাগানবাড়ি শুধু একটি ঐতিহ্যবাহী স্থান নয়, এটি শ্রীরামকৃষ্ণ ভাবধারা ও সর্বধর্ম সমন্বয়ের একটি জীবন্ত কেন্দ্রবিন্দু। তো দেখছেন বন্ধুরা, আমরা এখন সেই বৈঠকখানা বাড়ির দিকে যাচ্ছি। তো দেখুন এই বাড়িটা, এটি বৈঠকখানা বাড়ি। এখানেই আছে মা মেরি কক্ষ, যেখানে মায়ের
মেরির কোলে মাদার মেরি কক্ষ এটা দেখছেন, সেই মাদার মেরির কক্ষে যেখানে তিনি রামকৃষ্ণদেব মায়ের কোলে যিশুকে দেখে মুগ্ধ হয়েছিলেন এবং তার শরীর যিশুর শরীর থেকে তার দেহের মধ্যে একটা জ্যোতি প্রবেশ করেছিল। এই সেই মাদার মেরি কক্ষ। এটা দেখুন যে এই যে মাদার মেরি এবং তার কোলে সেই যিশু আছে, সঙ্গে রামকৃষ্ণদেবের বিভিন্ন অবস্থার ছবি এখানে দেওয়া আছে। তো দেখুন এই কক্ষ মহাপবিত্র একটা কক্ষ, যেখানে ভগবান শ্রীরামকৃষ্ণের পদার্পণ ঘটেছিল। সেই মহাপবিত্র কক্ষে আমি এখন বর্তমানে আছি। আর এখানে দেখুন ধূপ আর দেশলাই রাখা আছে মা মেরির এই মূর্তির সামনে। তো সকলেই যারা আসে ভক্তবৃন্দ তারা এখানে ধূপ জ্বালিয়ে যায় মায়ের মূর্তির সামনে। তো আমিও ধূপ জ্বালিয়েছি মায়ের মূর্তির কাছে এবং সকলের মঙ্গল প্রার্থনা করেছি। এই ধূপ জ্বালিয়ে সকলের মঙ্গল কামনা করেছি। দেখুন এই সুন্দর যে এই ভাব সমাধিস্থ শ্রীরামকৃষ্ণ মা শারদা ছবি এখানে আছে। আর দেখুন বাইরেটায় বাচ্চাদের খেলার জায়গাও এবং দেয়াল চিত্রে সব বাচ্চাদের চিত্র, নানা ধরনের চিত্র অঙ্কিত আছে। আর গান হচ্ছে কিন্তু এই যে সাউন্ড বক্সে রামকৃষ্ণের গান হচ্ছে, রামপ্রসাদী গান। আর বাচ্চাদের খেলার জায়গাটাও এখানে আছে, খুব সুন্দর। তো এবার আমরা ফিরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ